তার সারা শরীরের রক্ত হিম হয়ে আসলো। প্রাণপণে দুই চক্ষু বুঝতে চেষ্টা করল, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাত তুলে নীরবে হাতের ইশারায় ডাকল। তার 4 আঙুলের অস্থিতে হীরের আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ উঠে দাঁড়ালো, কঙ্কাল দরজার দিকে এগোলো। হারিতে হারিতে গয়নায় গয়নায় শব্দ হতে লাগলো। নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের বিশেষ নিবেদনে আপনাদের স্বাগত। আসুন শুনি এবং স্মরণ করি আমাদের প্রিয় রবি ঠাকুরকে। শুরু হচ্ছে আজকের গল্প মণিহারা। সেই জীর্ণপ্রায় বাঁধা ঘাটটার ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছিল। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তার নীরব উপাসনা যেন অবর্ণনীয় ছবি এঁকে দিচ্ছিল। স্থির রেখাহীন নদীর জলের উপর অসংখ্য বর্ণচ্ছটা দেখতে দেখতে ফিকে থেকে গাঢ় এবং সোনালি থেকে লাল এবং আভা থেকে আরও এক আভায় মিলিয়ে আসছিল। জানালা ভাঙা জরাগ্রস্ত বড় বাড়িটার পাশে অশ্বত্থ মূল ছড়িয়ে পড়া ঘাটে সন্ধ্যাবেলায় একা বসে আমার চোখের কোণ ভিজে আসছিল। এমন সময় হঠাৎ চমকে উঠে শুনলাম, মশাই, কোথা থেকে আসা হচ্ছে? দেখলাম ভদ্রলোকটি ভাগ্যলক্ষ্মীর দ্বারা নিতান্তই অবহেলিত। বাংলাদেশের অধিকাংশ বিহারি চাকরের যেমন চেহারা, সেরকম ধুতির উপরে একখানা নোংরা তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান, কাছ থেকে যেন অল্পক্ষণ হলো ফিরছেন। যে সময় কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল, সে সময় তিনি নদী তীরে কেবল সন্ধ্যার হাওয়া খেতে এসেছেন। আগন্তুক ঘাটের ধারটায় গিয়ে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। তা কি করা হয়? ব্যবসা করি। ব্যবসা? কি ব্যবসা শুনি? হরিতকি, রেশমের গুটি এবং কাঠের ব্যবসা। তা ভদ্রলোকের নাম কি? একটা নাম বললাম বটে, কিন্তু সে আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল মিটল না। জিজ্ঞাসা করলেন, তা মশাইয়ের এখানে কি কারণে আসা? এই বায়ু পরিবর্তন। লোকটা একটু আশ্চর্য হলো, বলল, মশাই, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন গড়ে 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কিছুই তো ফল পাইনি। তবে এ কথা মানতেই হবে যে রাঁচির থেকে এখানকার বায়ু বেশি আরামদায়ক। হ্যাঁ, তা বটে। তা এখানে কোথায় থাকবেন? আমি ঘাটের উপরের জীর্ণ বাড়িটি দেখিয়ে বললাম, ওই যে ওই বাড়িতে। বোধ করি লোকটার মনে সন্দেহ হলো। আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুললেন না। কেবল আজ 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল সেটারই বিস্তারিত বর্ণনা করলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তার ক্ষুধা ও রোগগ্রস্ত মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ কোটরের ভিতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ব্রিটিশ কবি কোল্ডরিজের সৃষ্ট নাবিকের কথা আমার মনে পড়ল। মাঝি নামাজ পড়ে রান্নাতে মন দিয়েছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলিয়ে এসে ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়ি আগের মতো প্রকাণ্ড প্রেত মূর্তির মতো নিস্তব্ধে দাঁড়িয়ে রইল। স্কুল মাস্টার বললেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করতেন।
তিনি তার সন্তানহীন কাকা দুর্গামোহন সাহার সমস্ত বিষয় সম্পত্তি এবং ব্যবসার উত্তরাধিকারী হয়েছিলেন। কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো সমেত সাহেবের অফিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলতেন, তার উপর আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরদের নিকট তার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাকে দেখবা মাত্রই নব্যবঙ্গ বলে ঠাট্টা করত। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী, একে তো কলেজে পড়া, আবার তার উপর সুন্দরী। সুতরাং সেকালের চাল চলন আর রইল না। এমনকি ব্যামো হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে ডাকা হতো। আধুনিক পোশাক আর অলংকার বাড়িতে লাগলো। মশাই নিশ্চয়ই বিবাহিত। অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণ স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্যবান পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তা নয়, কিন্তু সে নিরীহ বটে। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হলো, আমি বলবো যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘষবার সুখ হয় না। নরনারীর ভেদ হওয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যা চর্চা করে আসছে। যে স্বামী আপনি বশ হয়ে থাকে তার স্ত্রী একেবারেই বেকার। সে তার মা ঠাকুমাদের কাছ থেকে শত লক্ষ বছরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র অগ্নিবাণ ও নাগপাশগুলোকে পেয়েছিল তা সমস্ত নিষ্ফল হয়ে যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয় আর অবসরটুকু না দেয়, তবে স্বামীর কপাল মন্দ এবং তার সঙ্গে স্ত্রীরও। নতুন সভ্যতার শিক্ষা মন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতার দেওয়া বর্বরতা হারিয়ে আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে আসলে শিথিল করে ফেলেছে। যদিও তা কালের অনিবার্য প্রকাশ, হতেই হতো। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কলে অত্যন্ত ভালো মানুষ হয়ে বের হয়ে আসছিল। ব্যবসাতেও সে সুবিধা করতে পারল না, দাম্পত্যেও তার তেমন সুযোগ ঘটল না। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকায় শাড়ি এবং বিনা ঝগড়ায় হাত বন্ধ লাভ করত। এইভাবে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল। সে কেবল গ্রহণ করত, কিচ্ছু দিত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করত দানই বুঝি প্রতিদান পাবার উপায়। একেবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল হলো এই যে স্বামীকে সে নিজের ঢাকাই শাড়ি এবং হাতবন্ধ জোগাবার যন্ত্র মনে করত। যন্ত্রটিও এমন সুচারু যে কোনো দিন তার চাকায় এক ফোঁটা তেল জোগাবারও দরকার হয় না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য এখানে, তাই এখানেই তাকে অধিকাংশ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি মাসি ও অন্য 5 জন ছিল। কিন্তু ফণিভূষণ পিসি মাসি ও অন্য 5 জনের উপকারার্থেই, বিশেষ করে যেহেতু সুন্দরী স্ত্রী, তাই তাকে সে 5 জনের কাছ থেকে এনে এই কুঠিতে একলা নিজের কাছেই রাখল। কিন্তু অন্যান্য অধিকার থেকে স্ত্রী অধিকারের পার্থক্য এই যে স্ত্রীকে 5 জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে একলা নিজের কাছে রাখলেই যে সব সময় বেশি করে পাওয়া যায় তা নয়। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না,
পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষে দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা বেশি দেওয়া কখনো তার দ্বারা ঘটেনি। তার হাতে কোনো জিনিস নষ্ট হয়নি। কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যা পেয়েছে তা সমস্তই জমা করে রেখেছিল। আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনও লেশমাত্র নষ্ট করেনি। লোকে বলতো তার 24 বছর বয়সেও তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। যাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তারা বোধহয় সুদীর্ঘকাল তাজা থাকে। সতেজ লতার মতো বিধাতা বনিমালিকাকে নিষ্ফলা করে রাখলেন। তাকে সন্তান লাভ থেকে বঞ্চিত করলেন, অর্থাৎ তাকে এমন একটাও কিছু দিলেন না যাকে সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করে বুঝতে পারে, যা বসন্ত সকালের নতুন সূর্যের মতো কোমল উত্তাপে তার হৃদয়ের বরফ পিণ্ডটা গলিয়ে সংসারের উপর একটা স্নেহের ঝর্ণা বইয়ে দেয়। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল। কখনোই সে লোকজন বেশি রাখেনি। যে কাজ তার দ্বারা সাধ্য সে কাজে কেউ বেতন নিয়ে যাবে তা সে সহ্য করতে পারত না। সে কারোর জন্য চিন্তা করত না, কাউকে ভালোবাসত না, কেবল কাজ করত এবং জমা করত। এই জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চয় করা সম্পদের মধ্যে সে বিরাজ করত। অধিকাংশ স্বামীর পক্ষে এটাই যথেষ্ট দুর্লভ। পতিব্রতা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নহে। আমার তো এটাই মত। মশাই, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পেলাম, ঠিক কতটুকু কম পড়ল, এসব মাপতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী নিজের কাজ করুক, আমি নিজের কাজ করি। ঘরের হিসাবটা তো সেটাই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, আবার ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা ভালোবাসাবাসীর, তত সূক্ষ্ম বোধ শক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি। মশাই, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পেলাম, ঠিক কতটুকু কম পড়ল, এসব মাপতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী নিজের কাজ করুক, আমি নিজের কাজ করি। ঘরের হিসাবটা তো সেটাই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, আবার ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা, ভালোবাসাবাসীর মধ্যে তত সূক্ষ্ম বোধ শক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি, দেবার প্রয়োজনও হয়নি। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ নিয়েও মেয়েরা ওজন করতে বসে, কারণ পুরুষের ভালোবাসাই তাদের বল, তাদের জীবন ব্যবসায়ের মূলধন। এই জন্যেই বিধাতা ভালোবাসার যন্ত্রটিতে মেয়েদের হৃদয় দিয়েছেন, পুরুষদের দেননি। কিন্তু বিধাতা যা দেননি, সম্প্রতি পুরুষরা সেটি সংগ্রহ করে নিয়েছে। কবিরা বিধাতার উপর টেক্কা দিয়ে এই দুর্লভ যন্ত্রটি, এই দিগদর্শন যন্ত্রণা শলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হাতে দিয়েছে। বিধাতার দোষ দিই না, তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট আলাদা করেই সৃষ্টি করেছিলেন, কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হচ্ছে, পুরুষও মেয়ে হচ্ছে, সুতরাং ঘরের শান্তি ও শৃঙ্খলা বিদায় নিল। এখন বিয়ের আগে পুরুষকে বিয়ে করছি নাকি মেয়েকে বিয়ে করছি তা কোনো মতে নিশ্চিত করতে না পেরে বরকন্যা উভয়েরই মন দুরুদুরু করতে থাকে। মোট কথাটা এই যে, স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখও ছিল না। সে তার সহধর্মিণীর শূন্য হৃদয় লক্ষ্য করে কেবল হিরে মুক্তোর গয়না ঢালত,
কিন্তু সেগুলো পড়তো কে লোহার সিন্ধুকে। কাকা দুর্গামোহন ভালোবাসার সূক্ষ্মতা ঠিক বুঝতো না, এত কাতর হতো না, এত প্রচুর পরিমাণে দিতও না, অথচ কাকিমার কাছ থেকে তাহা অজস্র পরিমাণে লাভ করিত। ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হলে চলে না, ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হলে চলে না, এবং স্বামী হতে গেলে পুরুষ হওয়া দরকার, এ কথায় সন্দেহ মাত্র করবেন না। ঠিক এই সময় শিয়ালগুলো কাছের ঝোপের মধ্যে থেকে চিৎকার করে উঠল। মাস্টারমশাইয়ের গল্প স্রোতে মিনিট খানেকের জন্য বাধা পড়ল। মনে হলো সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শিয়াল সম্প্রদায় স্কুল মাস্টারের দাম্পত্য নীতি শুনেই হোক বা ফণিভূষণের আচরণেই হোক, থেকে থেকে অট্টহাসি দিতে লাগলো। তাদের চিৎকার বন্ধ হলে, জল স্থল দ্বিগুণ নিস্তব্ধ হলে মাস্টার সন্ধ্যার অন্ধকারে আবার গল্প বলতে লাগলেন। ফণিভূষণের ব্যবসায়ে হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হলো। ব্যাপারটা কি তা আমার মতেও অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো বেশ শক্ত। মোদ্দা কথা, হঠাৎ কী কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়েছিল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও থেকে 1,00,000 টাকা বার করতে পারে, বাজারে আরেকবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখিয়ে যায়, তাহলেই তো মুহূর্তের মধ্যে তার ব্যবসা আবার পুরোদমে চলতে পারে। টাকাটা জোগাড় হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছে ধার করতে প্রবৃত্ত হয়েছে এমন জনরব উঠলে তার ব্যবসায়ের দ্বিগুণ অনিষ্ট হবে, এই আশঙ্কায় তাকে অপরিচিত স্থান থেকে ঋণ নিতে হয়েছিল। সেখানে আবার উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। গয়না বন্ধক রাখলে লেখাপড়ারও বিলম্বের কারণ থাকে না এবং সহজেই কাজ হয়ে যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাওয়ার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসত, যেমন ভালোবাসার কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে, যে ভালোবাসায় সাবধানে পদক্ষেপ করতে হয় এবং সকল কথা মুখ ফুটে বলতে পারে না, যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতি দূর ব্যবধান রেখে দেয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করে প্রয়োজনের কথাটা বলতে পারিল না। অত্যন্ত দুর্বলভাবে বলল, ওগো, আমার না একটু দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দয়া করে দিতে পারবে কিছুদিনের জন্য? মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই বলল না, তখন সে অত্যন্ত আঘাত পেল, কিন্তু বদলে আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা লেশমাত্র তার ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের আন্তরিক ক্ষোভ পর্যন্ত প্রকাশ করল না। নিজের উন্নত মানসিকতার গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝতো না। স্ত্রীলোকের এই ধরনের সাংসারিক কূটনীতি যে প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত, নব্যবঙ্গের পুরুষরা তার আয়ত্তে পড়ে না। এরা এক রকমের মেয়ে মানুষের মতোই রহস্যময় হয়ে উঠেছে। সাধারণ পুরুষ মানুষের যে কোটা বড় বড় কোটা আছে, অর্থাৎ কেউ বর্বর, কেউ নির্বোধ, কেউ দূরদৃষ্টিহীন, এগুলোর মধ্যে কোনোটাতেই এদেরকে রাখা যায় না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কের মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে।
কোনো একটা উপলক্ষ করে আত্মীয়তার জোরে বেতন এবং বেতনের বেশি কিছু সংগ্রহ করত। মণিমালিকা তাকে ডেকে সমস্ত কথা বলল, জিজ্ঞাসা করল, এখন পরামর্শ কি বলো? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল। অর্থাৎ গতিক ভালো নয়, বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে বলল, শোনো, বাবু কখনোই দেখবে টাকা জোগাড় করতে পারবে না, শেষকালে না তোমারও গয়নাতেই টান পড়বে। মণিমালিকা মানুষকে যেরকম জানতো তাতে বুঝলো এরকম হওয়াটাই স্বাভাবিক। তার দুশ্চিন্তা তীব্র হয়ে উঠল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যা তার একমাত্র যত্নের ধন, যা তার ছেলের মতো ক্রমে ক্রমে বেড়ে উঠেছে, যা রূপক নয়, যা প্রকৃতই সোনা, যা মানিক, যা বক্ষের, যা কণ্ঠের, যা মাথার, সেই অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অন্ধকারে নিক্ষিপ্ত হবে, এটা কল্পনা করে তার সারা শরীর ঠান্ডা হয়ে আসলো। সে বলল, কি করা যায় ভাই, বলো তো? গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি মানে মানে চলো। গয়নার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তার ভাগে আসবে, বুদ্ধিমান মধু মনে মনে তা ফন্দি করতে লাগলো। মণিমালিকাও যথারীতি এ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হলো। আষাঢ় শেষের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানা নৌকা আসলো। ঘন মেঘাচ্ছন্ন সকালে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন জাহাজের কলরবের মধ্যে একখানা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত আবৃত করে মণিমালিকার নৌকায় উঠল। মধুসূদন নৌকার ভেতর থেকে বলল, কই দেখি গয়নার বাক্সটা আমার কাছে দাও তো। সে পরে হবে, এখন নৌকা খুলে দাও। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত আর কোনো জায়গায় বেঁচে ছিল না। বাক্সে করে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, এ আশঙ্কা নাকি তার ছিল। কিন্তু গায়ে পড়ে গেলে তাকে না বধ করে সে গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার প্রাণের সঙ্গে সঙ্গে প্রাণের অধিক গয়নাগুলি আচ্ছন্ন ছিল, তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝতো না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে দিদিকে বাপের বাড়ি পৌঁছিয়ে দিতে রওনা হলো। গোমস্তা ফণিভূষণের বাপের আমলে। সে অত্যন্ত বিরক্ত হয়ে মনিবকে একটা চিঠি লিখল। ভালো বাংলা লিখিল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নয়, এ কথাটা ঠিক মতোই প্রকাশ করল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তিনি মনে মনে ভাবলেন, আমি আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার পরিত্যাগ করে প্রাণপণ চেষ্টায় অর্থ জোগাড় করার চেষ্টা করছি, তবুও আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায় ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাতে শুধুমাত্র ক্ষুব্ধ হল। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড। নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে উঠতে না পারে, তারই ঠিক তাহাকে ঠিক। পুরুষ মানুষ দাবানলের মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করতে থাকিবে বিনা উপলক্ষে। বিধাতা এরকমই বন্দোবস্ত করেছিলেন, কিন্তু সে আর টেকে না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমার কর্তব্য কিন্তু আমি করেই যাব। আরও শতাব্দী 5-6 পরে যখন কেবল আধ্যাত্ম শক্তিতে জগৎ চলবে, তখন যার জন্মগ্রহণ করা উচিত ছিল, সেই ভাবী যুগের ফণিভূষণ
ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হয়ে সেই আদি যুগের স্ত্রীকে বিবাহ করে বসেছে। শাস্ত্রে যার বুদ্ধিকে প্রলয়ঙ্করী বলা হয় আর কি। ফণিভূষণ স্ত্রীকে এক অক্ষর চিঠি লিখিল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন দশেক পরে কোনো মতে টাকা জোগাড় করে ফণিভূষণ বাড়ি এসে উপস্থিত হলো। সে জানতো বাপের বাড়িতে গহনাপত্র রেখে এতদিনে মণিমালিকা ঘরে ঘরে ফিরে এসেছে। সেদিনকার কথা ভুলে গিয়ে কৃতকার্য পুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক কাজটার জন্য কিঞ্চিত অনুতপ্ত হবে তা কল্পনা করতে করতে ফণিভূষণ শোয়ার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। দেখলো দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখলো ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নার চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। মনে হলো সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সবকিছুই ব্যর্থ। আমরা এই সংসার কারাগারের প্রত্যেক শলাকার উপরে প্রাণপাত করতে বসেছি, কিন্তু তার ভিতরে পাখি নেই, রাখলেও যে সে থাকে না। এই চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করে অতি দূরে ফেলে দিল। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনো রকম খবর নেওয়ার চেষ্টা করলো না। মনে মনে বলল, যদি ইচ্ছা হয় তো ফিরবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, এই ফণি, চুপ করে থাকলে কিছু হবে? হ্যাঁ, কর্তা বউয়ের খবর নেওয়া চাইতো নাকি? এই বলে মণিমালিকার বাপের বাড়ি লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর আসলো মণি অথবা মধু এখনো পর্যন্ত সেখানে পৌঁছে নাই। চারিদিকে খোঁজ পড়ে গেল। মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হলো, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। সমস্ত রকম আশা ছেড়ে ফণিভূষণ একদিন সন্ধ্যায় তার পরিত্যক্ত শোয়ার ঘরে প্রবেশ করল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের মাঠে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা শুরু হয়েছে। মুষলধারায় বৃষ্টির শব্দে যাত্রার গানের সুর মৃদু হয়ে কানে এসে প্রবেশ করছে। ওই যে বাতায়নের উপরে দরজাটা ঝুলে পড়েছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল। কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও থেকে আনা লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো। আলনার উপরে একটি গামছা ও তোয়ালে, একটি চুড়ির গোছাও একটি হাল নকশার শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো আছে। ঘরের কোণে পিতলের ডিবায় মণিমালিকা নিজের সাজা কয়েকটি পান শুষ্ক হয়ে পড়ে আছে। কাচের আলমারির মধ্যে তার ছেলেবেলা থেকে সঞ্চিত চিনির পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত খুব পরিপাটি করে সাজানো। যে শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করে নিজের হাতে জ্বালিয়ে যে কাঠের জানলার পাশে রেখে দিত, তা যথাস্থানে ম্লান হয়ে দাঁড়িয়ে আছে। কেবল সেই ল্যাম্পটি এই ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় সামগ্রীর উপর নিজের সজীব হৃদয়ের এত স্বাক্ষর রেখে যায়। ফণিভূষণের অন্তরাত্মা যেন বলতে লাগলো, এসো মনোমালিকা, এসো। তোমার দ্বীপ তুমিই জানো, তোমার ঘর তুমিই আলো করো। আয়নার সম্মুখে দাঁড়িয়ে তোমার যত্ন করে রাখা শাড়িটি তুমিই পরো। তোমার জিনিসগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কিচ্ছু প্রত্যাশা করে না, কেবল তুমি উপস্থিতি হয়ে তোমার যৌবন এবং তোমার অম্লান সৌন্দর্য দিয়ে চারিদিকের এই সকল ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করে দাও।
এই সকল বোবা প্রাণহীন পদার্থের অব্যক্ত কান্না ঘরকে যেন শ্মশান করে তুলেছে। গভীর রাত্রে কখনো এক সময় বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনই বসে আছে। বাতায়নের বাইরে এমন একটা জগৎব্যাপী অন্ধকার দেখে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদ্বার, যেন এইখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের লুপ্ত জিনিস একবার হলেও দেখা দিতে পারে। এমন সময় একটা ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার শব্দ শোনা গেল। মনে হলো শব্দটা যেন নদীর ঘাটের ওপর থেকে উঠে আসছে। ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে দেখতে চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুই দেখা গেল না। শব্দটা ক্রমে ঘাটের ধার থেকে বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। বাড়ির সামনে এসে থামলো। গেট বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। হঠাৎ বন্ধ দরজার উপর ঠক ঠক শব্দ হতে লাগলো, যেন অলংকারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দরজার উপরে আঘাত করছে। ফণিভূষণ আর থাকতে পারল না। অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার সামনে এসে উপস্থিত হলো। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুই হাতে সেই দরজা নাড়া দিতেই সেই সংঘাতেও তার শব্দে চমকে জেগে উঠল। দেখতে পেল সে ঘুমন্ত অবস্থায় ওপর থেকে নিচে নেমে এসেছিল। তার সারা শরীর ঘর্মাক্ত, হাত পা বরফের মতো ঠান্ডা। স্বপ্ন ভেঙে দেখল বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ছিল এবং তার সঙ্গে শোনা যাচ্ছিল যাত্রার ছেলেরা ভোরের রেওয়াজ সারছে। যদিও ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু এতটাই বাস্তবিক যে ফণিভূষণের মনে হলো যেন অল্পের জন্য সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা থেকে বঞ্চিত হলো। সেই জল পড়া শব্দের সঙ্গে দূরের ভৈরবীর তান তাকে যেন বলতে লাগলো, এই জাগরণী স্বপ্ন, জগৎ তো মিথ্যা। তারপর দিনও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত্রি যেন গেটের দরজা খোলা থাকে। দারোয়ান বলল, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা প্রকারের লোক আসছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান তখন বাধ্য হয়ে বলল, তাহলে কিন্তু আমি সমস্ত রাত্রি থেকে নিজে পাহারা দেব বাবু। সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলায় দীপ নিভিয়ে ফণিভূষণ তার শোয়ার ঘরের সেই বাতায়নে এসে বসল। আকাশে মেঘ অল্প গর্জন করছে এবং চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ঢেউয়ের আওয়াজ এবং যাত্রার গানে চিৎকার সেই স্তব্ধতা ভাঙতে পারেনি, কেবল তার মধ্যে একটা অসঙ্গতি বিস্তার করেছিল। অনেক রাত্রে আগের দিনের মতো নদীর ঘাটে একটা শব্দ হলো, কিন্তু ফণিভূষণ সেই দিকে চোখ ফেরালো না। তার ভয় হলো যদি অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তার সব ইচ্ছা সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, যদি উত্তেজনা তার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করে ফেলে। সে যতটা সম্ভব নিজের মনকে দমন করল, কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে অগ্রসর হয়ে মুক্ত দরজার মধ্যে প্রবেশ করল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে শব্দ উপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর দমন করতে পারল না। তার বুকে উথাল পাথাল হতে লাগলো এবং নিঃশ্বাস রোধ হবার উপক্রম হলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে অবশেষে ঠিক সেই শোয়ার ঘরের দরজার কাছে এসে থেমে গেল। ফণিভূষণ আর থাকতে পারল না। তার মনের আবেগ এক মুহূর্তে প্রবল হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে বলে উঠল, মণি, মণি, তুমি কোথায় মণি? চমকে উঠে দেখিল তারই সেই ব্যাকুল চিৎকারে ঘরের জানলাগুলো পর্যন্ত কাঁপছে।
বাইরে আবার সেই ঢেউয়ের কলরব এবং যাত্রার ছেলেদের সেই গান। ফণিভূষণ নিজের কপালে জোরে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেছে, দোকানি এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল, সেদিন সন্ধ্যার পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা ভাবল বাবু বোধহয় তন্ত্র সাধনে যুক্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করে থাকল। জনশূন্য বাড়িতে সন্ধ্যাবেলায় ফণিভূষণ বাতায়নে এসে বসল। সেদিন আকাশের স্থানে স্থানে মেঘ ছিল না এবং তারাগুলোকে খুবই উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠতে অনেক দেরি আছে। মেলা শেষ হয়ে যাওয়ায় নদীতে কোনো নৌকা ছিল না এবং সারা গ্রাম 2 রাত্রি জাগার পর আজ গভীর নিদ্রায় মগ্ন। ফণিভূষণ একখানা চৌকিতে বসে তারা দেখছিল। ভাবছিল, একদিন যখন তার বয়স ছিল 19, যখন কলকাতার কলেজে পড়তো, যখন সন্ধ্যাকালে গোলদিঘির ঘাসে চিত হয়ে হাতের উপরে মাথা রেখে ওই অনন্তকালের তারাগুলোর দিকে তাকিয়ে থাকতো এবং মনে পড়তো তার সেই নদীর পাড়ের শ্বশুরবাড়ির একটি বিশেষ ঘরে 14 বছরের সদ্য সাবালিকা মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানা, তখনকার সেই বিরহ কি সুমধুর, তখনকার সেই তারাগুলোর আলোক স্পন্দন হৃদয়ের যৌবন স্পন্দনের সঙ্গে সঙ্গে কি বিচিত্র সুর বাজিয়ে উঠত। দেখতে দেখতে তারাগুলো সমস্ত লুপ্ত হয়ে গেল। আকাশ থেকে একটা অন্ধকার নেমে এবং পৃথিবী থেকে একটা অন্ধকার উঠে চোখের উপরকার এবং নিচেরকার পাতার মতো একসাথে এসে মিলিত হলো। আজ ফণিভূষণের মন শান্ত ছিল। সে নিশ্চিন্ত ছিল যে আজ তার ইচ্ছা পূরণ হবে। আগের রাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের উপর উঠল। ফণিভূষণ 2 চোখ বন্ধ করে ধ্যানে বসল। শব্দ গেটের দেউড়ির মধ্যে প্রবেশ করল। তারপর গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো এবং আবার শোয়ার ঘরের দরজার কাছে এসে কিছুক্ষণের জন্য থামল। ফণিভূষণের হৃদয়ে ব্যাকুল এবং সারা গা কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজকে সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার হয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। তারপর মণিমালিকার প্রত্যেকটা প্রিয় জিনিসের সামনে এক একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে দশমীর চন্দ্র যেন এসে প্রবেশ করেছে এবং তার চৌকির ঠিক সামনেই একটি কঙ্কাল দাঁড়িয়ে। কঙ্কালের আপাত মস্তকে অস্থিতে অস্থিতে এক একটি আভরণ সোনায় হিরে, তার অস্থিময় মুখে তার 2 চোখ ছিল সজীব এবং তার সঙ্গে অবিচলিত দৃষ্টি। আজ 18 বছর আগে একদিন আলোকিত সভাঘরে নহবতের সানাই আলাপের মধ্যে ফণিভূষণ যে 2টি আয়ত সুন্দর কালো কালো ঢলো ঢলো চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই 2টি চোখই আজ শ্রাবণের রাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে দেখে তার সারা শরীরের রক্ত হিম হয়ে আসলো। প্রাণপণে 2 চক্ষু বুঝতে চেষ্টা করল, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাত তুলে নীরবে হাতের ইশারায় ডাকল। তার 4 আঙুলের অস্থিতে হীরের আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ উঠে দাঁড়ালো, কঙ্কাল দরজার দিকে এগোলো। হারিতে হারিতে গয়নায় গয়নায় শব্দ হতে লাগলো। ফণিভূষণ পুতুলের মতো তার পিছন পিছন চলল। বারান্দা পার হয়ে নিবিড় অন্ধকারে গোল সিঁড়ি ঘুরে ঘুরে শব্দ করতে করতে নিচে নেমে গেল। নিজেকার বারান্দা পার হয়ে গেটে প্রবেশ করল। অবশেষে গেট পার হয়ে বাগানের রাস্তায় এসে পড়ল। সেই বর্ষার অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্যে দিয়ে উভয় নদীর ঘাটে এসে উপস্থিত হলো।
ঘাটের যে ধাপ বেয়ে শব্দ উপরে উঠেছিল, সেই ধাপ দিয়ে অলংকৃত কঙ্কাল কঠিন শব্দ করে এক পা নামতে লাগলো। ফণিভূষণও জলে পা দিল। জলস্পর্শ করবা মাত্রই ফণিভূষণের তন্দ্রা ছুটে গেল। সামনে আর তার পথপ্রদর্শক নেই, কেবল নদীর ওই পারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আপাদ মস্তক বারবার ভয়ে আতঙ্কে হাঁটতে হাঁটতে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সাঁতার জানতো, কিন্তু স্নায়ু বশ মানল না। স্বপ্নের মধ্যে থেকে কেবল এক মুহূর্ত জাগার ঠিক আগে আবার স্বপ্নের মধ্যেই হারিয়ে গেল। গল্প শেষ করে স্কুল মাস্টার খানিকক্ষণ থামলেন। হঠাৎ থামা মাত্র বোঝা গেল তিনি ছাড়া এর মধ্যে জগতের আর সকলেই নীরব হয়ে গেছে। অনেকক্ষণ আমি একটা কথাও বললাম না, এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখতে পেলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই গল্প বিশ্বাস করলেন না? আপনি নিজে কি বিশ্বাস করেন? না, কেন করি না তার কয়েকটা যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নন, তার হাতে বিস্তর কাজ আছে। দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? নিত্যকালী।